দর্শক, প্রফেসর ইউনূসের পদত্যাগ নিয়ে অনেক আলোচনা হয়েছে। গতকালকেও আমরা দেখেছি ২০ দলের সঙ্গে বৈঠক শেষে বিভিন্ন দলের নেতারা ব্যাপারগুলোকে সামনে নিয়ে এসেছেন, কেন তিনি পদত্যাগ করতে চেয়েছেন, এবং তিনি স্বীকার করেছেন যে তিনি পদত্যাগ করতে চেয়েছেন, অনেকটা অধৈর্য হয়েই পদত্যাগ করতে চেয়েছেন। তিনি নানা প্রসঙ্গ সামনে এনেছেন, সেগুলো নিয়ে একটু একটু করে তো আলোচনা করবই, কিন্তু প্রশ্ন সামনে এসেছে যে তার সেই পদত্যাগ ইস্যুটার কি সমাধান হলো? তিনি পদত্যাগের সিদ্ধান্ত থেকে কি বেরিয়ে আসতে পারলেন? কোনো নতুন সিদ্ধান্তের দিকে কি যাচ্ছেন তিনি? প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের সমাধান খুঁজতে গেলে অনেক প্রসঙ্গ সামনে এসে যাবে। সেই প্রসঙ্গগুলো নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। প্রফেসর ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন কিনা, থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, প্রফেসর ইউনূস পদত্যাগ করছেন কি করছেন না, তার সিদ্ধান্ত থেকে তিনি কি সরে আসলেন, নাকি তার সিদ্ধান্তেই এখনও অটুট রয়েছেন? বাংলা নিউজ 24 এটা নিয়ে একটা প্রতিবেদন করেছে। শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ করতে চাওয়ার কারণ কি দূর হয়েছে? সেটা নিয়ে তারা একটা প্রতিবেদন করেছে। সেই প্রতিবেদনের নানা বিষয় উঠে এসেছে, যেগুলো উঠে আসেনি সেগুলোর মধ্যেও আরও অনেক ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। গতকালকে আমরা দেখেছি মাহমুদুর রহমান মান্না স্পষ্ট করেছেন যে প্রধান উপদেষ্টা একটা ব্যাপারকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন এবং তিনি স্বীকার করেছেন তিনি পদত্যাগ করতে চেয়েছেন। তিনি বলেছেন ভারতের আধিপত্যবাদে তিনি আসলে বিব্রত বোধ করছেন, বিরক্ত হয়েছেন, তিনি আর পারছেন না, কুলিয়ে উঠতে পারছেন না। অর্থাৎ ভারতের চাপ বেড়েছে, নানা দিক থেকে ভারত চাপ দিচ্ছে সরকারকে, সরকার যেন, এবং এটাও বলেছেন যে ভারত পারলে আজকেই সরকার ফেলে দেয়, এরকম কার্যক্রম শুরু করে দিয়েছে। একেবারে খোলামেলা তিনি স্বীকার করেছেন, এমনটা মাহমুদুর রহমান মান্না বলেছে। সেই অবস্থার কি আদৌ পরিবর্তন হয়েছে যার কারণে প্রফেসর ইউনূস পদত্যাগের প্রসঙ্গ থেকে সরে আসবেন? আবার যদি আরেকটা কারণ দেখা যায় যে প্রফেসর ইউনূসের পদত্যাগ করতে চাওয়ার আরেকটা কারণ হচ্ছে সাম্প্রতিক আন্দোলন এবং তার সরকারকে কাজ করতে দেয়া হচ্ছে না, এরকম অভিযোগ। সাম্প্রতিক আন্দোলনের প্রসঙ্গ যদি আসে, তাহলে ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণের মেয়র ইস্যু, সেই ইস্যু এখনও ঝুলে আছে, সরকার এখনও ঝুলিয়ে রেখেছে, সুতরাং সেটারও কোনো সমাধান হয়নি। বিএনপি স্পষ্টভাবে বলছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে অথবা তারা আন্দোলনে যাবে, সেই ইস্যুরও সমাধান হয়নি। তো এই দুটো ইস্যুর সমাধান হয়নি। এনসিপি পাল্টা দাবি করছে, বিএনপির তরফ থেকে 3 উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে, এই কোনো ইস্যুরই সমাধান হয়নি। সুতরাং তার যে পদত্যাগ করতে চাওয়ার কারণ, সেই কারণের দুটো যে বড় কারণ, ভারতের আধিপত্যবাদ, ভারতের ডিস্টার্ব এবং বিএনপির এবং ইশরাক হোসেনের ঢাকা মেয়র বিএনপির নির্বাচন চাওয়া, এই যে বাস্তবতা, উপদেষ্টাদের পদত্যাগ চাওয়া, কোনোটারই আসলে সমাধান হয়নি। তাহলে কি তিনি পদত্যাগের সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসবেন? গতকালকে আমরা দেখেছি 20 দলের সঙ্গে বৈঠকে 20 দলের প্রায় অর্ধেকই ইসলামী নেতা, তারা সরকারের উপরে আস্থা রাখার চেষ্টা করেছে এবং একমাত্র তারাই এবং এনসিপি নির্বাচনের ব্যাপারে প্রফেসর ইউনূস যে সিদ্ধান্ত নেবেন সেটার উপরে আস্থা রেখেছে। বাকি দলগুলো কিন্তু তার ওই জুনের তত্ত্ব কিংবা কম সংস্কার বেশি সংস্কার এই তত্ত্বে পরিপূর্ণভাবে আস্থা রাখেনি। বিএনপি তো পুরোপুরি স্পষ্ট করেই দিয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এমনকি ডিসেম্বরের আগেই নির্বাচন করা সম্ভব। সুতরাং এই পরিস্থিতিও চেঞ্জ হয়নি। এরকম যে পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আলোচনা তৈরি হলো, সেই পরিস্থিতিগুলো চেঞ্জ হয়নি। সুতরাং তার পদত্যাগের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে বের হয়ে আসার বাস্তবতা তৈরি হয়নি। তাহলে কি তিনি পদত্যাগ করবেনই? সেই প্রশ্নটা সামনে এসে যায়। আবার দেশের যে অবস্থা, সচিবালয়ে একেবারে অচল অবস্থা, সচিবালয়ে আন্দোলন চলছে সরকারি অধ্যাদেশকে কেন্দ্র করে। 7 দিনের মধ্যে সরকারি কর্মকর্তাদের চাকরি চলে যাবে, কোনো ধরনের
তদন্ত আপিলের সুযোগ থাকবে না। আবার সেই আন্দোলনের মাঝেই সরকারি চাকরিবিধির যে প্রজ্ঞাপন অধ্যাদেশ নতুন করে জারি করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে 2 সপ্তাহের মধ্যে চাকরি চলে যাবে এবং সেখানেও আপিলের সুযোগ থাকবে না। সচিবালয় অস্থির হয়ে আছে। সচিবালয়কে স্থির করার প্রক্রিয়া সরকারের জন্য জটিল হয়ে যাবে। আবার এই সচিবালয় কাণ্ডকে হাসনাত আবদুল্লাহ আবার অন্যদিকে বলছেন যে এখানে তিনি আওয়ামী গন্ধ পাচ্ছেন, এখানে আওয়ামীরা এই অস্থিরতা তৈরি করছেন, এমনটা বলা হয়েছে। যদিও সচিবালয় কেন্দ্রিক এই অস্থিরতার পেছনে একটা বড় কারণ আছে, সেটা হচ্ছে সরকারি চাকরি অধ্যাদেশ যেটা দেয়া হয়েছে 7 দিনের মধ্যে দেয়া হয়েছিল, 7 দিনের মধ্যে চাকরি চলে যাবে, অভিযোগ আসলেই কোনো অপরাধ করলেই তার চাকরি চলে যাবে এবং সেটা 7 দিনের মধ্যে তিনি কোনো আপিল করতে পারবেন না। এটা মূলত আওয়ামীপন্থী যারা চাকরিজীবী রয়েছে তাদেরকে খুব সহজে যেন চাকরি থেকে বের করে দেয়া যায়, সেই কৌশলের অংশ হিসেবেই করা হয়েছিল। কিন্তু সেই কৌশলটা এখন এসে দেখা যাচ্ছে যে বুমেরাং হয়ে গেছে। এই কৌশলটা যখন আপনি সবার উপরে চাপাতে যাবেন তখন আসলে কেউই এটা মানবে না। সুতরাং সচিবালয় ফুঁসে উঠেছে। সচিবালয়কে ফুঁসিয়ে তুলে সরকারের কার্যক্রম চালিয়ে যাওয়া, সরকার অব্যাহত রাখা, এটাও সম্ভব নয়। আবার যদি আমরা ব্যবসার দিকে দেখি, চ্যানেল আই একটা নিউজ করেছে, এই নিউজের আপনারা স্ক্রিনশটটা দেখে নিতে পারেন। সেখানে শওকত আজিজ রাসেল, সভাপতি বিটিএমএ, তিনি যেটা বলছেন সেটা হচ্ছে 71 সালে যেভাবে বুদ্ধিজীবী হত্যা করা হয়েছে সেভাবে এখন দেশের ব্যবসায়ীদের মেরে ফেলা হচ্ছে। শিল্পে গ্যাস নেই, একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, কিন্তু উপদেষ্টারা মনে হয় উট পাখির মতো বালুর মধ্যে মাথা গুজে আছেন, কিছুই দেখতে পাচ্ছেন না। দেশে দুর্ভিক্ষ হবে, মানুষ রাস্তায় নামবে। এই বাস্তবতা থেকে উত্তরণটা খুবই কঠিন। গ্যাস সংকট, শিল্প কারখানায় গ্যাস দেয়া যাচ্ছে না, সেদিকে উপদেষ্টা পরিষদের কিংবা সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই। সরকার আছে, কতদিন মেয়াদে থাকবে, কবে বিচার করবে, কবে সংস্কার করবে। সাধারণ মানুষ তো আসলে সংস্কার বোঝে না। সাধারণ মানুষ আগে বোঝে হচ্ছে তার পেটে ভাত আছে কিনা। ব্যবসায়ীরা আগে বুঝবে তার ব্যবসা চালাতে পারছে কিনা। তার যদি ব্যবসা চালাতে না পারে, গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি উৎপাদন না হয়, গার্মেন্টস ফ্যাক্টরিতে যদি আপনি গ্যাস দিতে না পারেন, তাহলে তার উৎপাদন হবে না। উৎপাদন না হলে সে যদি রপ্তানি করতে না পারে, রপ্তানি কাজেও নানা রকমের বাধা আসছে, রপ্তানি করতে না পারলে সে টাকা পাবে কোথায়, বেতন দেবে কোত্থেকে? এই প্রশ্নগুলো গতকালকেই আমরা দেখেছি। গার্মেন্টস ব্যবসায়ী এবং চিত্রনায়ক অনন্ত জলিল আবারও বলেছেন যে গার্মেন্টস ব্যবসায়ীরা টাকা পাবে কোত্থেকে, সেটা তো বলতে হবে যে তারা টাকাটা পাবে কোত্থেকে। পরিস্থিতি এমন ভয়াবহ হয়েছে। আবার দেখা যাচ্ছে আরেকটা খবর, ঢাকা ট্রিবিউন যে খবরটা করেছে সেটা হচ্ছে যেটা বাস্তবায়ন হয়েছে সেটা হচ্ছে যে আজকে থেকেই, অর্থাৎ সোমবার থেকেই বন্ধ সব ধরনের আমদানি রপ্তানি। এই খবরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। অর্থাৎ কাস্টমস কেন্দ্রিক, এনবিআর কেন্দ্রিক যে জটিলতা, সেই জটিলতায় সবাই কর্মবিরতিতে চলে গেছে, রপ্তানি আমদানি সব কিছু বন্ধ হয়ে গেছে। শুধুমাত্র জীবন রক্ষার্থে যেগুলো ঔষধ জাতীয় দ্রব্যাদি, সেগুলো ছাড়া আর কোনোটার ছাড় হবে না। এরকম পরিস্থিতিতে বাংলাদেশ চলবে কিভাবে? বাংলাদেশের অচল অবস্থা তৈরি হয়েছে। যখন চতুর্দিকে অচল অবস্থা তৈরি হয়েছে, রাজনৈতিক সংকট, ব্যবসায় সংকট, আমদানি রপ্তানিতে সংকট, সচিবালয়ের সংকট, এনবিআরের সংকট, সব সংকট যখন এক জায়গায় হয়েছে, তখন এই সরকারের পক্ষে ফাংশন করাটা আদতেই অনেক বড় বিপদের কাজ, অনেক বড় কঠিন কাজ। সেই কঠিন চ্যালেঞ্জকে উতরে সরকারের স্বাভাবিক গতিতে আসা আমার মনে হয় যে প্রায় অসম্ভব হয়ে পড়ছে, চতুর্দিক থেকে যত প্রতিবন্ধকতা আসছে। সুতরাং প্রফেসর ইউনূসের যে পদত্যাগ করতে চাওয়ার ব্যাপারটা, সেই চাওয়ার ব্যাপারটা থেকে তিনি যে সরে আসবেন কিংবা সরে এসেছেন, সেটা এখনই একেবারে স্পষ্ট করে যে বলা যাচ্ছে, সেটা বলা যাচ্ছে না। অনেক কিছু ঘটতে পারে, কিন্তু আমাদের প্রত্যাশা যে অনেক কিছু না ঘটুক, তিনি থেকেই সমাধানটা করুন এবং সমাধান করে দেশকে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসুন, যেন সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে না পড়ে। আবার তার পদত্যাগের মধ্য দিয়ে, তিনি পদত্যাগ করলে দেশে যে অস্থিতিশীলতা তৈরি হবে, নতুন সরকার গড়তে যদি আবার 2-3 দিন সময় লাগে, সেই 2-3 দিনের মধ্যে দেশে যে অস্থিরতা তৈরি হবে, আবার যদি মব কালচার তৈরি হয়, আবার যদি প্রতিহিংসার বাস্তবতা তৈরি হয় দেশে, তাহলে এই দেশের কপালে অনেক বড় দুঃখ রয়েছে। সব মিলিয়ে আমরা একটা হ্যাপাজেটিক
আনসেট অবস্থার মধ্যে রয়েছি, তাই এখনই বলা যাচ্ছে না যে সামনের গতিপথটা আসলে খুব ভালোভাবে এগিয়ে যাবে। দর্শক, আপনার কি মনে হয়, সব মিলিয়ে আপনার কি মনে হচ্ছে, প্রফেসর ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত থেকে কি বেরিয়ে আসতে পারবেন, নাকি পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।